আমেরিকার প্রকাশ করা এপস্টিন ফাইলে ৩ লক্ষ পাতা হাতড়াতে গিয়ে এমন একটা নাম বেরিয়ে এসেছে যা গোটা ভারতের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। তো জেফ্রি এপস্টিনের পার্সোনাল ফাইলে জলজল করছে খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। শুধু মোদী নয়, এর সঙ্গে জড়িয়েছে ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী আর অনিল আম্বানির নামও। যে লোকটার বাড়িতে রাতের অন্ধকারে মেয়েদের নিলাম হতো, সে জেফ্রি এপস্টিনের সঙ্গে অনিল আম্বানি আর পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর কি গোপন মিটিং চলছিল? কিসের এত সখ্যতা? কোন গোপন ডিল সাইন করতে এপস্টিনের বাড়িতে বারবার ছুটতেন অনিল আম্বানি? আর 40,000 কোটি টাকার তছরূপের দায় দেশ ছাড়তে পারছেন না অনিল আম্বানি। অন্যদিকে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যেই হুমকি দিচ্ছেন, আমি চাইলে 1 মিনিটেই নরেন্দ্র মোদীর রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিতে পারি। ট্রাম্পের হাতে এমন কি আছে? এসব কি স্রেফ কাকতালীয়, নাকি জিওপলিটিক্সের পর্দার আড়ালে চলছে এমন এক জঘন্য খেলা যার শিকড় পৌঁছে গেছে খোদ দিল্লির মসনদ পর্যন্ত? এপস্টিন ফাইলে এমন কি লুকিয়ে আছে যা প্রকাশ হলে মোদী সরকারও ফেঁসে যাবে? এটা কি শুধুই জিওপলিটিক্স, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ডার্ক স্যাটানিক ব্ল্যাকমেইল গেম? কে কাকে ব্ল্যাকমেইল করছে, আর কেনই বা হঠাৎ গায়েব হয়ে গেল এপস্টিন ফাইলের 50টা পাতা? আজকের এই ভিডিওতে বর্তমান রাজনীতি, ডিপ্লোম্যাসি আর গ্লোবাল পাওয়ার নিয়ে এমন কিছু ফাঁস করব যা শুনলে পায়ের তলার মাটি সরে যাবে আপনার। তাই এই ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। নরেন্দ্র মোদী আর জেফ্রি এপস্টিন, দুটো আলাদা নাম, দুটো আলাদা পৃথিবী। কিন্তু আজ এই দুটো নাম এক সুতোয় বাঁধা পড়ে গেছে। জেফ্রি এপস্টিন, যার বিরুদ্ধে 1000-এরও বেশি নাবালিকা পাচার ও যৌন নির্যাতনের অভিযোগ, সেই মানুষটির সঙ্গে যোগাযোগ রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একজন রাষ্ট্র নেতা, ভারতের 140 কোটি মানুষের প্রধানমন্ত্রী, তার সঙ্গে একটি নারী পাচারকারীর কি সম্পর্ক থাকতে পারে? 30 জানুয়ারি 2026 ফাঁস হলো এপস্টিন ফাইলস। 3 লক্ষ পাতার ডকুমেন্ট, প্রায় 2 লক্ষ ছবি, 2000-এরও বেশি ভিডিও। এই নরককুণ্ডের তালিকায় জলজল করছে আর একজনের নাম, নরেন্দ্র মোদী। কিন্তু মোদী একা নন। এই প্যান্ডোরার বাক্স খুলতেই বেরিয়ে এসেছে আরও দুটো নাম, ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরজিৎ সিং পুরী আর ইন্ডাস্ট্রিয়ালিস্ট অনিল আম্বানি। জেফ্রি এপস্টিনের সঙ্গে তাদের কিসের সম্পর্ক? এর উত্তর লুকিয়ে আছে নিউ ইয়র্কের একটা 7তলা বাড়িতে। এই যে 7তলা বাড়িটা দেখছেন, বাইরে থেকে এটা যতটা রাজকীয়, এর ভেতরটা ঠিক ততটাই ভয়ানক। এটাকে বাড়ি না বলে বলতে পারেন পাপের দুর্গ। দেওয়ালে ঝোলানো এই ছবিগুলো ভালো করে দেখুন। এলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প, ফিদেল কাস্ট্রো থেকে শুরু করে বিল গেটস, সৌদি প্রিন্স সালমান, এমনকি পোপ জন পল II, পৃথিবীর তাবড় ক্ষমতাধরেরা এই বাড়িতে পা রেখেছেন। জেফ্রি তাদের আপ্যায়ন করত, ছবি তুলত, আর সেই ছবিগুলো বাঁধিয়ে রাখত তার ট্রফি হিসেবে। কিন্তু জেফ্রি শুধু ছবি তুলে ক্ষান্ত হতো না, সে জানত মানুষ বাঘকে ভয় পায় না, ভয় পায় বাঘের থাবাকে। আর জেফ্রির এই থাবা ছিল ব্ল্যাকমেল। এই প্রাসাদের প্রতিটি কোনায় বসার ঘর থেকে শুরু করে শোয়ার ঘর, এমনকি বাথরুমেও লুকোনো ছিল হাই ডেফিনেশন স্পাই ক্যামেরা। কেউ জানত না তাদের প্রতিটা গোপন কথা, প্রতিটা অন্তরঙ্গ মুহূর্ত, প্রতিটা পা ফুল এইচডিতে রেকর্ড হচ্ছে। এই ডেরাই ছিল একটা বিশেষ ঘর যার নাম মিডিয়া রুম। সেখানে বসে ডজনখানেক মনিটরে জেফ্রি নজর রাখত অতিথিদের ওপর, লাইভ দেখত তাদের কীর্তিকলাপ, আর সেই ফুটেজগুলো যত্ন করে জমিয়ে রাখত তার সিন্ধুকে। 2019 সালে FBI যখন এখানে হানা দেয়, তারা পাহাড় সমান সিডি ক্যাসেট উদ্ধার করে। আর এই প্রতিটা ক্যাসেটের গায়ে হাতে লেখা ছিল দুটো নাম, একজন নাবালিকার আর একজন বিশ্বনেতার। এই ক্যাসেটগুলোই ছিল জেফ্রির ব্রহ্মাস্ত্র, যা দিয়ে সে কন্ট্রোল করত গোটা পৃথিবীকে। এখন প্রশ্ন হলো, এই ব্ল্যাকমেইলের জালে কি ফেঁসেছিলেন নরেন্দ্র মোদীও? মোদী, হরজিৎ পুরী আর অনিল আম্বানি কি করতে গিয়েছিলেন সেখানে? তাহলে চলুন এই রহস্যের জট খোলা যাক। আর শুরুটা হোক অনিল আম্বানিকে দিয়ে, কারণ এই গল্পের আসল টুইস্টটা অপেক্ষা করছে ওখানেই। সালটা 2017। অনিল আম্বানির সময়টা তখন বড্ড খারাপ যাচ্ছে। ঋণের পাহাড়ে চাপা পড়ে রিলায়েন্স সাম্রাজ্যের একদিকের দেওয়াল তখন একটু একটু করে ধসে পড়ছে। তার উপর সুপ্রিম কোর্টের নির্দেশ, 1 সপ্তাহের মধ্যে 453 কোটি টাকা পরিশোধ করতে হবে, নইলে 3 মাসের জেল। সময় কম, সমস্ত পথ প্রায় বন্ধ। এককালে বিলিনিয়ার তখন মরিয়া হয়ে খুঁজছেন একটা খড়কুটো, আর সেই খাদের কিনারাতেই দাঁড়িয়ে অনিল আম্বানি হাত মেলালেন এমন একজনের সঙ্গে যার নাম শুনলে আজও গোটা বিশ্ব শিউরে ওঠে, জেফ্রি এপস্টিন। 2017 থেকে 2019 এই 2 বছরে এই দুজনের মধ্যে চালাচালি হওয়া ইমেইল আর মেসেজগুলো পড়লে আজও আপনার গায়ে কাঁটা দেবে। কি কথা হয় তাদের মধ্যে? 2 মার্চ 2017 অনিল আম্বানি এপস্টিনকে লিখলেন, হোয়াইট হাউসের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নতি এবং ডিফেন্স কোঅপারেশনের জন্য আমাদের তোমার গাইডেন্স চাই। জাস্ট একবার ভাবুন, ভারতের ডিফেন্স ডিল আর মধ্যস্থতা করছে কে? একজন নারী পাচারকারী। অর্থাৎ একজন দেউলিয়া হতে বসা ব্যবসায়ী কথা বলছেন দেশের ডিফেন্স ডিল আর হোয়াইট হাউস নিয়ে। এর 14 দিন পর 16 মার্চ আম্বানি আরও মরিয়া হয়ে লিখলেন, আমাদের নেতৃত্ব চাইছে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব জ্যারেড আর ব্যাননের সঙ্গে আমার দেখা করিয়ে দাও। এই জ্যারেড আর ব্যানন কে জানেন?
জ্যারেড কাশনা, ডোনাল্ড ট্রাম্পের জামাই, আর স্টিভ ব্যানন, ট্রাম্পের চিফ স্ট্র্যাটেজিস্ট। হোয়াইট হাউসে স্টিভের অনুমতি ছাড়া একটা পাতাও নড়ত না, আর সেই স্টিভের বেডরুম পর্যন্ত পৌঁছানোর চাবিকাঠি ছিল এই জেফরি এপস্টিনের হাতে। অনিল আম্বানি ভালো করেই জানতেন আমেরিকার ক্ষমতার অলিন্দে ঢোকার একটাই একমাত্র গুপ্ত রাস্তা। এরপর কেটে গেল 2 বছর। সাল 2019 20 মে এপস্টিন স্টিভ ব্যাননকে একটা মেসেজ পাঠালো। মেসেজটা ছোট হলেও এর ইম্প্যাক্ট ছিল অনেক বড়। এই মেসেজে লেখা ছিল 23 মে মোদি একজনকে পাঠাবে। 23 মে 2019 তারিখটা মনে আছে? এই দিনেই ভারতে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হচ্ছিল। গোটা দেশ তখন গেরুয়া ঝড়ে কাঁপছে। দ্বিতীয়বার ক্ষমতায় ফিরছে মোদি সরকার। আর ঠিক সেই দিন রাত 8:21 কয়েক হাজার মাইল দূরে নিউ ইয়র্কে এক কুখ্যাত অপরাধীর ম্যানহাটনের প্রাসাদে পা রাখলেন অনিল আম্বানি, তাও আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোক হিসেবে। কিন্তু একজন বিজনেস টাইকুন কেন দেশের হয়ে এত বড় ডিপ্লোম্যাটিক মিটিং করবেন? রাত 8:21 অনিল আম্বানি জেফরির বাড়িতে ঢুকলেন। রাত 12:21 মিটিং শেষ। সেই রাতেই এপস্টিন ব্যাননকে ইমেইলে লিখলেন, মোদির সঙ্গে মিটিংটা দারুণ ইন্টারেস্টিং হলো। ও লোক জানালো ওয়াশিংটনে নাকি কেউ ওদের কথা শুনছে না। ওদের প্রধান শত্রু চীন, আর এই অঞ্চলে ওদের প্রক্সি পাকিস্তান। 2022 সালে ওরা G20 হোস্ট করবে। ওরা তোমার ভিশনকে পুরোপুরি সাপোর্ট করে। অনিল আম্বানি একজন বিজনেসম্যান। দেশের ডিপ্লোম্যাসি, হোয়াইট হাউসের ডিল, এগুলো তো সামলানোর কথা আমলা বা কূটনীতিবিদদের। সেখানে অনিল আম্বানি কেন? তিনি কার হয়ে ঘুঁটি সাজাচ্ছিলেন? 24 মে রাত 1:05 জেফরি আম্বানিকে লিখলেন, আজকের দিনটা ভালো। ভোর 4টে জেফরি ব্যাননকে মেসেজ করলো, চীনকে থামানোই ওর উদ্দেশ্য। এটা আমি করে দিতে পারি। তোমার মোদির সঙ্গে দেখা করা উচিত। সকাল 10:23 জেফরি আম্বানিকে জানালেন, আমার মনে হয় মিস্টার মোদি স্টিভ ব্যাননের সঙ্গে দেখা করতে পছন্দ করবেন। চীনকে নিয়ে তোমরা একই নৌকার যাত্রী। বিকেল 4:14 জেফরির ফাইনাল মেসেজ ব্যাননকে, মোদি রাজি হয়েছে। মোদি অন বোর্ড। কি চমকে গেলেন তাই তো? আগে হ্যাঁ, 2019 সালে হোয়াইট হাউসের সঙ্গে ডিল করতে এই জেফরি এপস্টিনই ছিল আসল মিডলম্যান। কিন্তু এদের সম্পর্ক কি শুধুই রাজনীতির আর জিওপলিটিক্সের ছিল? না, এই ডিলের একটা নোংরা দিকও ছিল। ইমেইলে আম্বানিকে অফার করা হয় একজন লম্বা সোনালি চুলের সুইডিশ মহিলা, তোমার ভিজিটটাকে আরও মজাদার করতে। আর আম্বানির রিপ্লাই মাত্র 2 শব্দ, ব্যবস্থা করো। যে মানুষটা রাফায়েলের মতো যুদ্ধবিমানের মেইনটেনেন্সের দায়িত্বে, যিনি আমেরিকার ডিফেন্স সেক্টরে ঢোকার স্বপ্ন দেখছেন, সেই অনিল আম্বানি 2019 সালের এপ্রিলে এই এপস্টিনের কাছে $750 মিলিয়ন পার্সোনাল লোন চাইলেন। অনেকেই বলেন অনিল আম্বানি আসলে একটা মোহরা ছিলেন। ভারতীয় ইন্টেলিজেন্সি নাকি তাকে পাঠিয়েছিল, কারণ তারা জানত জেফরি এপস্টিন কোনো সাধারণ লোক নয়। ব্ল্যাকমেইল করে সে গোটা ইউরোপ আমেরিকার তাবড় নেতাদের নিজের পকেটে পুরে রেখেছিল। জেফরি ছিল সেই কানেক্টিং ডট, যাকে ধরতে পারলে হোয়াইট হাউস হাতের মুঠোয়। তাই হয়তো তাকে ব্যবহার করাটাই ছিল আসল জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি। কিন্তু 2008 সালেই তো জেফরির বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের খবর গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। সব জেনেও, সব বুঝেও কেন এই নোংরা গেম প্ল্যানে নাম লেখালেন আম্বানি? এই সিদ্ধান্ত কি অনিল আম্বানির নিজের ছিল, নাকি পেছন থেকে সুতো টানছিল অন্য কেউ? আজ এই অনিল আম্বানির বিরুদ্ধে 40,000 কোটি টাকার জালিয়াতির মামলা চলছে সুপ্রিম কোর্টে। তার 8,078 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। কোর্টের অনুমতি ছাড়া তিনি এখন দেশের বাইরেও যেতে পারবেন না। গলায় ঝুলছে লুকআউট নোটিস। কিন্তু এপস্টিনের ওই গোলক ধাঁধায় তো আরও একটা ভারতীয় নাম ছিল, পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। হরদীপ সিং পুরী ভারতের একজন ডাকাবুকো দুদে কূটনীতিবিদ, বর্তমান দেশের পেট্রোলিয়াম ও নগর উন্নয়ন মন্ত্রী। কিন্তু এই চকচকে পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে 3টে নির্দিষ্ট তারিখ: 4 ফেব্রুয়ারি 2015, 6 জানুয়ারি 2016 আর 19 মে 2017। এই 3টে দিন তিনি কোথায় ছিলেন জানেন? জেফরি এপস্টিনের সেই নিউ ইয়র্কের ম্যানহাটনের ম্যানশনে, স্পেশাল মিটিংয়ে। কেন? কিসের এই গোপন মিটিং? এটা জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে আরও কয়েক বছর আগে। সাল 2014 সেপ্টেম্বর লিঙ্কডিনের ফাউন্ডার রেইড হফম্যানকে জেফরি এপস্টিন একটা ইমেইল লেখে, রেইড, ভারতে হরদীপই হলো তোমার লোক। আর ঠিক 2 মাস পর 13 নভেম্বর হরদীপ সিং পুরী খোদ এপস্টিনকে ইমেইল করে ভারতের ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের সমস্ত ডিটেলস পাঠাচ্ছেন। আজ যখন তার বিরুদ্ধে প্রশ্ন উঠছে, হরদীপ সিং পুরী সাফাই দিচ্ছেন তিনি নাকি ভারতের ব্যবসায়িক স্বার্থেই এই যোগাযোগ রেখেছিলেন। তার দাবি, 2015 থেকে 2017 সাল পর্যন্ত তিনি নিউ ইয়র্কে ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটে কাজ করতেন। তখন তিনি মন্ত্রী হননি। কিন্তু প্রশ্নটা হলো, দেশের একজন অভিজ্ঞ কূটনীতিবিদ কি জানতেন না জেফরি এপস্টিন আসলে কে? তার পেছনের অন্ধকার জগৎটা কি সত্যি তার অজানা ছিল? ভারতের স্বার্থ রক্ষা করতে গিয়ে একজন দাগী বিকৃত মনস্ক অপরাধীর বেডরুমে মিটিং করার কি দরকার পড়ল? এবার আসা যাক সেই সবথেকে বড়, সবথেকে ভয়ঙ্কর প্রশ্নটায়, যে প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আজ গোটা ভারত তোলপাড়। এপস্টিন ফাইলে খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম কিভাবে এলো? মোদীর সঙ্গে এপস্টিনের সরাসরি কোনো ইমেইল বা যোগাযোগের রেকর্ড ফাইলে নেই। তাহলে কেন জড়াচ্ছে প্রধানমন্ত্রীর নাম? আসলে জিওপলিটিক্স একটা দাবার বোর্ডের মতো, আর এখানে আসল চালগুলো দেওয়া হয় আড়াল থেকে।
আর এই চালটা বুঝতে হলে আপনাকে একটু পেছনে ফিরে যেতে হবে। চাল 2015। প্রধানমন্ত্রী মোদি প্যারিস সফরে গিয়ে ঐতিহাসিক রাফাল চুক্তি সই করলেন। এরপরই জাদুমন্ত্রের মতো অনিল আম্বানি চালু করে দিলেন রিলায়েন্স আরও স্ট্রাকচার কোম্পানি। 2016 সালে রাফায়েল নির্মাতা কোম্পানি দোসোর সঙ্গে রিলায়েন্সের চুক্তি হয়ে গেল। আর রাতারাতি রাফায়েল যুদ্ধবিমান দেখভালের কোটি কোটি টাকার দায়িত্ব ভারত সরকার তুলে দিল অনিল আম্বানির হাতে। ঠিক এর পরের বছর 6 জুলাই 2017 জেফরি এপস্টিন জেবের ওয়াই নামের এক ব্যক্তিকে একটা ইমেইল করে। এপস্টিন ইমেইলে লেখে, ভারতের প্রধানমন্ত্রী মোদি পরামর্শ নিয়েছিলেন এবং আমেরিকার প্রেসিডেন্টের সুবিধার্থে ইসরায়েলে গিয়ে সে নেচে গিয়ে এসেছে। কয়েক সপ্তাহ আগেই ওদের দেখা হয়েছিল আর এটা কাজে দিয়েছে। 2017 সালের 4 জুলাই থেকে 6 জুলাই নরেন্দ্র মোদী সত্যি ইসরায়েল সফরে ছিলেন। তিনিই ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী যিনি ইসরায়েলে পা রেখেছিলেন। তিনি সত্যিই সেখানে নেচে গিয়েছিলেন কিনা তার কোনো প্রমাণ নেই। তবে হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সম্মানে সেখানে একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। ইন্টারনেটে এখনও সেই ভিডিও ঘুরছে, যেখানে ইসরায়েলের এক শিল্পী ভারতীয় জাতীয় সঙ্গীত গাইছেন আর পেছনে দাঁড়িয়ে আছেন মোদি আর নেতানিয়াহু। তাহলে কি জেফরির কথাগুলোই সত্যি? এপস্টিন কি সত্যি পর্দার আড়াল থেকে ভারতের জিওপলিটিক্স কন্ট্রোল করছিল? 31 জানুয়ারি 2026 ভারতের বিদেশ মন্ত্রক সাফ জানিয়ে দিয়েছে, জেফরি এপস্টিনের মতো একজন দাগী আসামির কথার কোনো গ্রহণযোগ্যতা নেই। কিন্তু ভারত সরকারের এই নিস্তব্ধতা জন্ম দিচ্ছে হাজারো প্রশ্নে। যদি এপস্টিন ফাইল সত্যিই হয়, তাহলে একজন সাজাপ্রাপ্ত শিশু পাচারকারী জেনেও কেন ভারত সরকার আর অনিল আম্বানি তার দ্বারস্থ হয়েছিল? কেন তার পরামর্শ নিয়েছিল ভারত? আর যদি পুরো ব্যাপারটাই মিথ্যে হয়, তবে এপস্টিন ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে এমন মারাত্মক মিথ্যে দাবি করতে গেল কেন? ভারত সরকার কেন এই নিয়ে কোনো আইনি ব্যবস্থা নিচ্ছে না? আর সবচেয়ে অবাক করা ব্যাপার, ভারত সরকার এপস্টিন ফাইল নিয়ে এখনও চুপ করে আছে কেন? আর এই নিস্তব্ধতার মাঝেই যেন বোমা ফাটিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একাধিক ইন্টারভিউতে ট্রাম্পকে একটা কথা বলতে শোনা গেছে। ক্যামেরার দিকে তাকিয়ে ট্রাম্প রীতিমতো বুক ঠুকে হুঁশিয়ারি দিয়েছেন, নরেন্দ্র মোদী মহান মানুষ, উনি আমাকে ভালোবাসেন, কারণ উনি জানেন আমি চাইলে ওর রাজনৈতিক কেরিয়ার এক নিমেষে শেষ করে দিতে পারি, কিন্তু আমি সেটা করব না। কি বলতে চাইছেন ট্রাম্প? নরেন্দ্র মোদীকে কিসের ভয় দেখাচ্ছেন তিনি? মোদীর এমন কোন গোপন দুর্বলতা ট্রাম্পের হাতে বন্দী, যার চাবিকাঠি লুকিয়ে আছে ওই এপস্টিন ফাইলে? উত্তরটা হয়তো সময় দেবে, অথবা কোনো দিনই জানা যাবে না। এতক্ষণ যা শুনলেন তাতে নিশ্চয়ই মনে হচ্ছে সব দিনের আলোর মতো পরিষ্কার, কিন্তু এখানেই রয়েছে সবথেকে বড় টুইস্ট। এপস্টিন ফাইলে নাম থাকা মানেই কি কেউ অপরাধী? না, এর বেশিরভাগটাই স্রেফ দাবি আর অভিযোগ, যার কোনো আইনি ভিত্তি এখনো প্রমাণিত নয়। কিন্তু একটু ভেবে দেখুন তো, 2008 সালেই যে লোকটার কুকীর্তি গোটা বিশ্বের সামনে ফাঁস হয়ে গেছিল, এপস্টিন আইল্যান্ডের জঘন্য খবরগুলো যখন কারো অজানা ছিল না, তাহলে আমেরিকা এই ফাইলটা প্রকাশ করার জন্য 2026 সাল পর্যন্ত অপেক্ষা করলো কেন? এর পেছনে কি লুকিয়ে আছে অন্য কোনো চক্রান্ত? খেয়াল করে দেখুন, ওই ফাইল প্রকাশের পরপরই বিশ্ব রাজনীতির দাবা বোর্ডে ঘুঁটিগুলো কীরকম অদ্ভুতভাবে বদলে যেতে শুরু করেছে। যে আমেরিকার সঙ্গে ভারতের ট্রেড ডিল এত দিন আটকে ছিল, হঠাৎ করেই ম্যাজিকের মতো সেই জট খুলে গেল। আমেরিকার জন্য ভারত সয়াবিনের বাজার খুলে দিল। বিরোধীদের দাবি, এই ডিল ভারতের চাষিদের পথে বসাবে, কারণ এর 75% লাভ যাবে আমেরিকার পকেটে, ভারতের জুটবে মাত্র 25%। আর এর মধ্যেই কংগ্রেস নেতা পবন খেরা আরেকটা বোমা ফাটিয়েছেন। 6 ফেব্রুয়ারি 2026 ইন্ডিয়া লিখে সার্চ করলে এপস্টিন ফাইলের 484টা পেজ পাওয়া যাচ্ছিল, কিন্তু এখন সেখানে মাত্র রয়েছে 478টা পেজ। রাতারাতি 50 থেকে 60টা ফাইল গায়েব। কোথায় গেল সেই পাতাগুলো? কেন সরিয়ে দেওয়া হলো? এই পাতাগুলোতে কি এমন কিছু ছিল যা ফাঁস হয়ে গেলে বর্তমান সরকার পড়ে যেত? 2019 সালের 10ই আগস্ট ম্যানহাটেনের মেট্রোপলিটন কারেকশনাল সেন্টার, আমেরিকার সবথেকে সুরক্ষিত জেলগুলোর একটা, সেই জেলের সেলে পাওয়া গেল জেফরি এপস্টিনের মৃতদেহ, গলায় বিছানায় চাদর পেঁচানো। বলা হলো আত্মহত্যা, কিন্তু সত্যি কি তাই? গ্রেপ্তার হওয়ার পর 23 জুলাই জেফরি নিজেই অভিযোগ করেছিল তাকে জেলের ভেতর করার চেষ্টা চলছে, আর তার ঠিক কয়েকদিন পরেই এই পরিণতি। সবথেকে আশ্চর্যের বিষয় হলো, ঠিক ওই রাতেই রহস্যজনকভাবে জেফরির সেলের আশেপাশের সমস্ত সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যায়। কোনো সিকিউরিটি গার্ড ছিল না সেখানে। পোস্টমর্টম রিপোর্টে জেফরির শরীরে মেলে একাধিক আঘাতের চিহ্ন। একজন হাই প্রোফাইল আসামি গলায় ফাঁস দিল, আর কেউ টেরই পেল না। ক্যামেরাগুলো নিজে নিজেই বন্ধ হয়ে গেল, নাকি জেফরি মুখ খুললে এমন অনেক রথী মহারথীর মুখোশ খসে পড়ত, যাদের বাঁচাতেই জেলের ভেতর নিঃশব্দে সরিয়ে দেওয়া হলো তাকে? একটু চোখখান খোলা রাখলেই বুঝবেন, আমরা এখন একটা প্রি ওয়ার বা প্রাক যুদ্ধকালীন পরিস্থিতির উপর দাঁড়িয়ে আছি। আমেরিকার ডিপ স্টেট বহু দেশের সরকার ফেলে দিচ্ছে, ভেনেজুয়েলায় ঢুকে প্রেসিডেন্টকে কিডন্যাপ করছে। গণতন্ত্রের মুখোশের আড়ালে আমেরিকার স্বৈরাচারী রূপটা আজ আর কারোর অজানা নয়। এমনকি পাকিস্তানও আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। খোদ পাক প্রতিরক্ষামন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলছেন, আমেরিকা আমাদের টয়লেট পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলেছে। আর ঠিক এই বারুদের স্তূপের মধ্যেই দেশলাই কাঠির মতো উড়ে এলো এপস্টিন ফাইল। ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিন্টন, এলন মাস্ক থেকে নরেন্দ্র মোদী, অনিল আম্বানি,
নামগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। কিন্তু আপনি কি জানেন 6 মিলিয়ন পাতার এই ফাইলের মধ্যে প্রকাশ পেয়েছে মাত্র 3.5 মিলিয়ন পাতা। বাকি 2.5 মিলিয়ন পাতায় কাদের নাম লুকিয়ে আছে, কেন সেগুলো রিলিজ হচ্ছে না? এবার আসল গেম প্ল্যানটা বুঝুন। ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে জেফরি এপস্টিনকে ব্যবহার করত মোসাদ, সিআইএ আর MI6 এর মতো সংস্থা। আর জেফরি নেই, কিন্তু তার এই ফাইলটা আছে। আর এই ফাইল দেখেই আজ ব্ল্যাকমেল করা হচ্ছে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের। ভাবুন, যদি কোনো দেশের প্রধানমন্ত্রীকে এই ফাইলের ভয় দেখিয়ে কন্ট্রোল করা যায়, তাহলে আর যুদ্ধের দরকার কি? কে কার থেকে তেল কিনবে, কে কার সঙ্গে ডিফেন্স ডিল করবে, সবকিছুই একটা ইশারায় সেট হয়ে যাবে। ভালো করে ভেবে দেখুন, এপস্টিন ফাইলে আজ যে নামগুলো ফাঁস হচ্ছে তারা সবাই রিটায়ারমেন্টের দোরগোড়ায়, কিন্তু যাদের নাম আড়াল করা হলো তারা কারা? এটা কি বর্তমান আর ভবিষ্যতের ওয়ার্ল্ড লিডারদের জন্য আমেরিকার একটা সাইলেন্ট ওয়ার্নিং, যে কথা না শুনলে পরের এপস্টিন ফাইলে তোমার নাম থাকবে? নিজেদের পিঠ বাঁচাতে এই নেতারা কি নিজের দেশেরই সর্বনাশ ডেকে আনবেন? তবে সবথেকে ভয়ঙ্কর সত্যিটা কি জানেন? জেফরি এপস্টিন কিন্তু মরেনি। কি চমকে উঠলেন, তাই তো? আগে হ্যাঁ, জেফরি এপস্টিন আজও আমাদের আশেপাশেই ঘুরছে। এপস্টিন কোনো একজন ব্যক্তি নয়, একটা গোটা সিস্টেম, যারা আড়ালে থেকে শিশু পাচার, নারী পাচার, অঙ্গ পাচারের মতো ব্যবসা চলে, আর বড়লোকের মুখোশ পরে আমাদের সমাজেই বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। এনসিআরবি রিপোর্ট বলছে এদেশে প্রতিদিন 930 জন মানুষ নিখোঁজ হয়। বেসরকারি হিসেবে সংখ্যাটা 2 থেকে 3 হাজার, যার অর্ধেকের বেশি মহিলা আর 40% ছোট ছোট শিশু। শুধু এই 2026 সালের জানুয়ারির প্রথম 15 দিনেই রাজধানী দিল্লি থেকে 800-র বেশি মানুষ গায়েব হয়ে গেছে। দিনে গড়ে 54 জন। কোথায় যাচ্ছে এরা? কে গুম করছে এদের? আমাদের আশেপাশের কোনো গলিতে, কোনো অন্ধকার ফ্ল্যাটে আর একটা এপস্টিন আইল্যান্ড লুকিয়ে নেই তো? যদি ইউরোপ আমেরিকার মতো দেশে শিশু আর মহিলারা সুরক্ষিত না হয়, তাহলে ভারতের মতো দেশে আমাদের অবস্থানটা ঠিক কোথায়? একবার ভেবে দেখেছেন? তাই বলছি, অন্ধভাবে কিচ্ছু বিশ্বাস করবেন না, যাচাই করুন। আবেগের বশে সোশ্যাল মিডিয়ায় যা দেখছেন সেটাকেই চরম সত্যি বলে ধরে নেবেন না। চোখ কান খোলা রাখুন, গুজব নয়, সচেতনতা ছড়িয়ে দিন। কারণ সত্যতা সবসময় আপনার চোখের সামনেই থাকে, শুধু দেখতে জানতে হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো লুকিয়ে থাকা সত্য নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।